স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তার। জানান, কয়েকটি ছোট ছোট ঘটনা ঘটলেও তার বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সাউথ কোরিয়ার কূটনীতিকরা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্মীয় পরিচয়ে কোনো অত্যাচারী কাম্য নয়। এই ব্যাপারে সতর্ক সরকার। জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। ইসকন নিয়ে ভারতের গণমাধ্যমগুলো একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে। বাংলাদেশি গণমাধ্যমগুলোকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর হবে হালনাগাদ। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান। দায়িত্ব গ্রহণের পর নাসির উদ্দিন কমিশনের এটি প্রথম কোনো বৈঠক। আলোচনায় আসে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ ও অমীমাংসিত ইস্যুর জটিলতা নিরসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বেলা 11টায় বৈঠক শুরু হয়ে চলে টানা 3.5 ঘণ্টা। এতে অংশ নেন 4 কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানের মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা নিশ্চিত হবে বলে আশা করেন ইসি সানাউল্লাহ। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে 6 মাসের একটি টাইম ফ্রেম বেঁধে দেন তিনি। 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতিবিদ, ব্যবসায়ীরা নন। বিগত সরকারের সময় দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে ছিলেন সেনা কর্মকর্তা ও আমলারা। তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি। সংকট উত্তরণে সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। তারা বলছেন, বাংলাদেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে। সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সেনা কর্মকর্তা ও আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? তারা মনে করেন যে ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া, উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত।
এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত। দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি এবং যে ধরন, এটা কিন্তু বিভিন্ন ধরনের একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা আমাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো কিন্তু এখন বিদ্যমান। এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার জেনারেশন টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তারা কিকব্যাক হয়েছে, তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্যম আয়ের ফাঁদে। এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আমাদের দেখানোর চেষ্টা করেছি। প্রশ্ন ছিল, এ অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্লেষকদের পরামর্শ, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্রাজুয়েশন হওয়ার কথা। 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই শঙ্কার। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের। আগামী 6 মাসে কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন থেকে ফিরে আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আপনার প্রতিবেদনেই আমরা দেখলাম যে অর্থনীতিবিদরা বলছেন আগামী 6 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা আসলে কি শঙ্কা করছেন? এরশাদ, আপনি জানেন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার কিন্তু ক্ষমতায় এসেছে এবং আগস্ট থেকেই আসলে এই নতুন সরকার যে দায়িত্ব নিয়েছে, তারপর থেকে আসলে যদি অর্থনীতির বিচারে আমরা বলি, জুলাই থেকে আসলে কিন্তু একটি নতুন অর্থবছর অর্থাৎ চলতি অর্থবছরটি শুরু হয়েছিল। সেই অর্থবছরের প্রায় অর্ধেক চলে গেছে, ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাস চলে গেলে যেটি হবে, অর্থবছরের প্রথম যে অর্ধাংশ বা 6 মাস সেটি কিন্তু চলে যাবে এবং এই সময়ের মধ্যে আমরা দেখেছি অনেকগুলো বিষয় এখনও সরকার কিন্তু সমাধান করতে পারেনি। যেমন মূল্যস্ফীতির যে লাগামহীন অবস্থা, সেটি নিয়ন্ত্রণে আসেনি। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার, সেটিরও একটি স্থিতিশীলতা যদিও কিছুটা এসেছে কিন্তু পুরোপুরি আসেনি। এবং একই সঙ্গে বিনিয়োগের যে পরিবেশ, সেই বিনিয়োগের পরিবেশও কিন্তু তৈরি হয়নি, নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়নি, সেটি বেসরকারি খাত থেকেও বলছে। এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা, তারাও কিন্তু অনেকটা সেই বিনিয়োগ পরিস্থিতি স্থবির পরিস্থিতিতে আছে। তো এই পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদরা যেটি শঙ্কা করছেন, এই অর্থ বছরের প্রথম 6 মাসে যে শঙ্কাগুলো হলো, যে অবস্ট্রাকলগুলো তৈরি হলো, সেটি যদি পরবর্তী 6 মাসে ওভারকাম করা না যায়, সেটি অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হবে, এমনটাই কিন্তু শঙ্কা করছেন তারা। তো মাহবুব, এইসব শঙ্কা বা সংকট থেকে উত্তরণে অর্থনীতিবিদরা কি ধরনের পরামর্শ দিয়েছেন? এই শঙ্কাগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কিন্তু দেশ বরেণ্য অর্থনীতিবিদরা কিছু পরামর্শ দিয়েছেন সরকারকে। প্রথমত তারা যেটি বলেছেন, সরকার, বর্তমান যে সরকার আছে, বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার এসেছে, তাদের যেহেতু জনগণের ম্যান্ডেট নেই, কিন্তু তারপরও জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে সরকারকে স্পষ্ট করতে হবে যে আগামী 6 মাসের মধ্যে বা যে সংস্কার
কার্যক্রমগুলো সরকার গ্রহণ করেছে সেগুলোর ফলাফল কি হবে বা কি হতে পারে সেটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা কিন্তু জনগণকে দিতে হবে, এমনটি তারা বলছেন। এবং সেই সঙ্গে যেহেতু এখন জাতীয় সংসদ নেই, জবাবদিহিতার জায়গাটি নেই, সেই জায়গায় সরকারকে সরাসরি যে কোনো একটি মাধ্যমে এসে জনগণের কাছে সেই দায়বদ্ধতার জায়গাটি কিন্তু তুলে ধরতে হবে এবং জনগণকে সুস্পষ্টভাবে বলতে হবে যে সরকার কি লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য কিন্তু তারা একটি মধ্যমেয়াদে এবং স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী এই দুটো পরিকল্পনার পরামর্শও কিন্তু দিয়েছে। স্বল্প মেয়াদে কি কি উন্নয়ন সরকার করবে বা কি কি সংস্কার করবে এবং তার ফলাফল, প্রত্যাশিত ফলাফল কি হতে পারে তার একটি ধারণা একই সঙ্গে দিয়ে দেয়া এবং একটি নতুন নির্বাচন করে নতুন সরকার আসার আগে যে সময়টি 2 বছর বা 1.5 বছর সেটি যাই হোক, সেই সময়ের মধ্যে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে কি কি অর্জন করতে চায় সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা জনগণের কাছে তুলে ধরার কথা কিন্তু বলছেন, যাতে করে জনগণের মধ্যে কনফিডেন্স গ্রো করে এবং একই সঙ্গে যেটি বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী দাতা সংস্থা তাদের মধ্যেও যাতে একটি কনফিডেন্স ফিরে আসে সেই বিষয়ে কিন্তু পরামর্শ তারা দিয়েছেন। ধন্যবাদ মোস্তফা মাহমুদ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ, যার শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আপিল বিভাগ। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 705 জন। এদিকে সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলেই চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাফর। তিনি বলেন, 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 1705 জন। সেই তুলনায় এবছর মারা গেছেন 494 জন। রাজধানী স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনা সভায় এসব কথা বলেন মহাপরিচালক। এ সময় ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে আক্রান্ত অবস্থায় দেরি করে চিকিৎসা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জ্বরের 3 দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব হলে রোগীদের হেমোরেজিক হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় বলেও মত তার। এছাড়াও এবছর সারা দেশে 11 জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী ও 67 জনের চিকনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু বাসার মধ্যে আমরা করেছি, তারপরে সব জায়গায় স্পেসিফিক্যালি বলা হয়নি এটা কি বস্তি নাকি এটা মানে হাই রাইজ বিল্ডিং শুধু নাকি অন্য জায়গায় স্পেসিফিক্যালি এটা করা হয়নি। মনসুনে এটা করা হয়েছে, তাও দেখেন লিড মনসুনে আমরা এসেছি। তারপর অর্থনৈতিক আমাদের যে অ্যাকচুয়ালি স্থবিরতা রয়েছে, এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট, আমাদের এটা প্রতিবন্ধকতা, আমাদের এটা সীমাবদ্ধতা, আমরা যেন এগুলো কাটিয়ে উঠতে পারি সেই পরামর্শ আপনারা দিবেন। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়ন করা না হলে পাহাড়ে অশান্তি দিন দিন বাড়বে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে গণসমাবেশ আলোচনা সভার আয়োজন করা হয়। 27 বছরে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আয়োজনে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির আলোচনা সভায় বক্তারা বলেন, একমাত্র চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার বৈশিষ্ট্য সংরক্ষণ সম্ভব। কিছুটা দেরিতে হলেও পঞ্চগড় থেকে ছবির মতো ভেসে উঠেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোক ছটায় ক্ষণে ক্ষণে রং পাল্টে মোহনীয় রূপ ছড়াচ্ছে। আর তা দেখতে শীত উপেক্ষা করে এই জেলায় ভিড় করেছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। ভোরের আলো ফুটতেই পাহাড় চূড়ায় আলোকছটা, অন্ধকারের মধ্যেই উত্তরের আকাশে চকচক করতে থাকে কাঞ্চনজঙ্ঘা।
ভোরে পোড়ামাটির রঙের দেখালেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঝাপসা হয়ে আসে। কাঞ্চনজঙ্ঘাকে তখন দূর থেকে দেখে মনে হয় এক টুকরো মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। সূর্যকিরণের তারতম্যের কারণে কখনো লালচে কখনো বেগুনি রঙের আভায় মোহনীয় হয়ে ওঠে হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গটি। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা মেলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে পর্যটকদের। হেমন্তের শেষের দিকে এসে মেঘমুক্ত আবহাওয়ায় উত্তরের আকাশে উঁকি দিয়েছে পর্বতশৃঙ্গটি। দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকেও যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব, সেটা তেঁতুলিয়াতে না আসলে কেউ বুঝতে পারবেন না। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ পর্যটক আকর্ষণে জেলার অন্যান্য দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সারা দেশের মানুষের কাছে আমাদের পঞ্চগড় জেলা সমতলের চা এবং কাঞ্চনজঙ্ঘার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই সুপরিচিত। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সবার আগে শীত শুরু হয়। পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর তীর, শালবাহান ও বোড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো এবং সদর উপজেলার টিটিহি পাড়া থেকে সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডিবিসি নিউজ ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বভার থাকছে মিরাজের কাঁধে। ব্রেন ইনজুরিতে এই সিরিজ খেলতে পারছে না নিয়মিত অধিনায়ক শান্ত, তাই মিরাজকেই অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে দল। চোটের কারণে ছিটকে গেছেন মুশফিক ও তাওহিদ হৃদয়, আর পারিবারিক কারণে ছুটি নিয়েছেন মুস্তাফিজ। সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান। 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে 8ই ডিসেম্বর, একই ভেন্যুতে 10 ও 12 ডিসেম্বর সিরিজের বাকি 2 ওয়ানডেতে মাঠে থাকবে 2 দল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।